জি ম্যাম। হুম, আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসক। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হুম, আজকে আমি ডক্টর শারমিন জাহান সুইটি। আমি ফেসবি রেসিডেন্ট নেফ্রোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আমি লাস্ট সেশনে ঢাকা সেন্টার থেকে এমআরসিপি পেসেস পাশ করেছি। মূলত পেসেস এক্সাম স্ট্রাকচার অ্যান্ড ইটস প্রিপারেশন স্ট্র্যাটেজি, বা হচ্ছে কিভাবে শুরু করা উচিত, জার্নিটা কেমন হওয়া উচিত, বা আমার জার্নিটা কেমন ছিল, ওভারঅল এসব বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের আজকের এই সেশন। আপনাদের সবাইকেই আজকের সেশনে ওয়েলকাম। বেসিক্যালি যেহেতু এটা এমআরসিপি পার্ট 1 পার্ট 2 দেওয়ার পরে আমরা ইউজুয়ালি পেসেসটা দিয়ে থাকি, সো এখানে হচ্ছে বেসিক্যালি পেসেসে যেটা হয়, নলেজ তো ডেফিনেটলি জাজ করে, বাট নলেজের পাশাপাশি আপনি কতটা স্কিলড ফিজিশিয়ান, আপনি কতটা সেফ ডক্টর ফর দ্য কমিউনিটি, অ্যান্ড আপনার পারফরমেন্স কেমন, এই সমস্ত বিষয়গুলো একসাথে হচ্ছে জাজ করেই হচ্ছে পরীক্ষাটা হয়। হ্যাঁ, যেহেতু আপনার এমআরসিপি পার্ট 1 পার্ট 2 তে আপনার আমাদের নলেজ কিন্তু মোটামুটি জাজ হয়ে যায়। হ্যাঁ, সো বেসিসে বেসিক্যালি হচ্ছে আপনি কতটুকু স্কিলড, আপনি যে আপনার যে নলেজ, হ্যাঁ, সেটা আপনি প্র্যাকটিক্যালি আসলেই ইমপ্লিমেন্ট করতে পারছেন কিনা, এবং আপনি অ্যাজ এ ফিজিশিয়ান আপনি একটা সোসাইটির জন্য, একটা কমিউনিটির জন্য সেফ কিনা। হ্যাঁ, এই জিনিসটাই মেইনলি হচ্ছে বেসিসে দেখা হয় আর কি। হ্যাঁ, তো আমি এমআরসিপি, আমি যদি আমার জার্নিটা যদি শেয়ার করি, আমি এমআরসিপি পার্ট 1 পাশ করি 2022-এর সেপ্টেম্বর অগাস্ট ডায়েটে। এরপর হচ্ছে পার্ট 2 পাশ করি 23শে নভেম্বর ডায়েটে। এরপর হচ্ছে আমি কয়েকটা সেশন পেসিস এর জন্য অ্যাপ্লাই করিনি। আহ, তবে আমার যেটা এক্সপিরিয়েন্স, যারা হচ্ছে পার্ট 2 পাশের পর পরই হচ্ছে পেসিস এর জন্য অ্যাপ্লাই করেন, হ্যাঁ, তাদের হচ্ছে সিট পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। কিন্তু যদি এরকম হয় যে আপনি পার্ট 2 দেওয়ার পরে আপনি কয়েক সেশন অ্যাপ্লাই করেন নাই, হ্যাঁ, আপনার আহ, দুইটা ডায়েট পেসেস এর মাঝখানে আপনার কিছু ডায়েট আপনি মিস করেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় হচ্ছে সিট পেতে দেরি হয়। হ্যাঁ, তবে এটা অনেকটা লাখের উপর অনেক সময় ডিপেন্ড করে, সো বেটার হচ্ছে আহ সিটের জন্য অ্যাপ্লাই করে ফেলা আর কি। হ্যাঁ, সো আমি যে ফার্স্ট যখন অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে 2024-এর দিকে, 24-এর অক্টোবর ডায়েটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওই সময় আমি সিট পাইনি। পরে এপ্রিল ডায়েটের জন্য অ্যাপ্লাই করি। এপ্রিল ডায়েটেও মানে জানুয়ারি যে ফেব্রুয়ারি যে ডায়েটটা, হ্যাঁ, সেটা তো আমি পরে সিট পাইনি। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমার ফেজে ফাইনাল ছিল, তো পরে আর ইয়া করা হয়নি, অ্যাপ্লাই করা হয়নি। আহ, এরপর হচ্ছে এপ্রিলের পরে যেমন থার্ড, যে সেকেন্ড যে ডায়েটটা, সেটা তো ঢাকায় হয় না। সেটার জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওটাতে সিট পাইনি। পরে হচ্ছে থার্ড টাইমে গিয়ে আমি হচ্ছে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার সময় হচ্ছে ঢাকা ফার্স্ট চয়েস দিয়েছিলাম, এরপর সেকেন্ড চয়েস ছিল নেপাল। এরপর বেসিক্যালি হচ্ছে প্রথম যে দুইটা সেন্টার আপনি চয়েস দিবেন, সেটাই হচ্ছে মূলত কাউন্ট হয় আর কি। হ্যাঁ, তো আজকের মূলত আমি কথাগুলো বলছি যারা যারা হচ্ছে রিসেন্টলি পার্ট 1 বা পার্ট 2 পাস করেছেন, বা পেসেস দিবেন, সামনে প্রিপারেশন শুরু করতে যাচ্ছেন। হ্যাঁ, মূলত তাদের জন্য হচ্ছে আজকের এই সেশনটা। হ্যাঁ, সো এরপর হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করি থার্ড ডাইটের জন্য, 2025-এর থার্ড ডাইটের জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমি একটা মেইলও করি ওদেরকে যে আই এম প্রিপেয়ার্ড, সো আই নিড এ সিট। হ্যাঁ, সো বেসিক্যালি যেটা হয় যে এমআরসিপির জন্য আপনি কোনো বাংলাদেশে আমি আমি যেটা নোটিস করেছি যে ওরকম কোনো ক্লিয়ার কাট গাইডলাইন কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, আপনার হচ্ছে জিনিসটার ওরিয়েন্টেশন হতে হতে আপনার অনেক সময় চলে যাবে, বিশেষ করে পার্ট 1 পার্ট 2 পেসেস তিনটার ক্ষেত্রে। হ্যাঁ, যেমন আপনি কি ম্যাটেরিয়াল পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আপনি কোন আহ, কোন মেথডে পড়লে আপনার জন্য পড়াটা ফ্রুটফুল হবে। হ্যাঁ, এই ধরনের যে হচ্ছে এটা কোনো ক্লিয়ার কাট গাইডলাইন, হ্যাঁ, এটা ইউজুয়ালি পাওয়া যায় না। হ্যাঁ, সবাই বলবে যে হ্যাঁ আপনি পড়েন, আপনার মতো করে পড়েন, এটা পড়েন ওটা পড়েন, বাট একজ্যাক্ট যে একটা ইফেক্টিভ গাইডলাইন সেটা কিন্তু খুবই কম পাওয়া যায়। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। হ্যাঁ, আপনি কোন ম্যাটেরিয়াল ফলো করবেন। হ্যাঁ, কারণ পার্ট 1 পার্ট 2 এর জন্য যেমন পাস মেডিসিন, পাস টেস্ট, নোটস এর নোটস একদম কি বলবো, স্টাবলিশড ম্যাটেরিয়ালস, হ্যাঁ, বাট পেসেস এর ম্যাটেরিয়ালস কিন্তু অনেক।
সো আপনাকে কোন ম্যাটেরিয়ালস ফলো করতে হবে, হ্যাঁ, সেটাও হচ্ছে আপনার জন্য হচ্ছে আহ, মানে আপনি যে একটা ইয়াতে আসবেন, হ্যাঁ, সামারাইজ করে যে একটা জায়গায় আসবেন যে হ্যাঁ, আমি এই ম্যাটেরিয়াল করবো, হ্যাঁ, এটা ডিটারমাইন করতে বেসিক্যালি আমার অনেক সময় লেগে গিয়েছে, এবং এটা আমার মতো আমার সাথে যারা প্রিপারেশন নিয়েছে ম্যাক্সিমাম মানুষজনের এরকম সময় লেগেছে, হ্যাঁ, যে এই ম্যাটেরিয়ালটা আসলে পরীক্ষার জন্য ভালো হতো, হ্যাঁ, সেটা হয়তো আমরা পরীক্ষার 1 মাস আগে জানতে পেরেছি, 1.5 মাস আগে জানতে পেরেছি, হ্যাঁ। সো সামটা অনেক বেশি এক্সপেন্সিভ এবং অনেক বেশি স্ট্রেসফুল। সো মানে যতটুকু মানুষকে বা যতটুকু হচ্ছে আমরা আমাদের চারপাশে মানে হেল্প করতে পারি বা গাইডলাইনটা স্প্রেড করতে পারি, হ্যাঁ, তাহলে যেটা হয় যে এত এক্সপেন্সিভ একটা এক্সাম যদি কোনো কারণে খারাপ হয় তাহলে সেটা কিন্তু মেন্টাল বার্ডেন তো আছে, ফাইন্যান্সিয়াল বার্ডেনও কম না, হ্যাঁ। সো সেটার জন্য মূলত আজকে আপনাদের সামনে আসা। সো এখন আমি যদি আপনাদেরকে রিগার্ডিং পেসেস বলতে চাই, পেসেস এটা হচ্ছে শুধুমাত্র যে আপনার ব্রিলিয়ান্স চেক করবে এরকম, ইটস নট অ্যাবাউট ব্রিলিয়ান্স, এটা একটা স্ট্রাকচার, এটা আপনার কনসিস্টেন্সি, এটা আপনার মাইন্ডসেট, এটা আপনার কনফিডেন্স, হ্যাঁ, এটা আপনার কমিউনিকেশন স্কিল, হ্যাঁ, আপনার হচ্ছে আপনার ক্লিনিক্যাল রিজনিং কেমন, হ্যাঁ, আপনি স্ট্রাকচার্ড কিনা, হ্যাঁ, আপনি ফর্মুলেটেড ওয়েতে পেশেন্টকে হ্যান্ডেল করছেন কিনা, হ্যাঁ, আপনার এই যে একটা ইন্টেন্স একটা প্রেশার, একটা পিন ড্রপ সাইলেন্ট একটা এনভায়রনমেন্টে যে আপনি পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, এই পিন ড্রপ এনভায়রনমেন্ট, সাইলেন্ট একটা এনভায়রনমেন্টে আপনার যে কনফিডেন্স, হ্যাঁ, সেটাও কিন্তু জাজ করবে, ঠিক আছে। সো বেসিক্যালি প্রথম প্রথম যখন প্রিপারেশন শুরু করি, আমরা জানি হচ্ছে যে পেসেসে আমাদের 5টা স্টেশন থাকে। এর মধ্যে 4টা কাইন্ড অফ শর্ট কেসের মতো থাকে আমাদের, মানে আপনি জাস্ট আপনাকে এক্সামিনেশন করতে হবে, হ্যাঁ, অ্যাবডোমেন, রেসপিরেটরি, কার্ডিওলজি অ্যান্ড নিউরোলজি, হ্যাঁ, আপনাকে বেসিক্যালি এক্সামিনেশন করতে হবে এবং এক্সামিনেশন করে আপনাকে ফাইন্ডিংস বলতে হবে, এবং ওই ফাইন্ডিং এর উপর বেসড করে আপনি ডায়াগনোসিস বলবেন, ডিফারেন্সিয়ালস বলবেন, ইনভেস্টিগেশন বলবেন, ট্রিটমেন্ট বলবেন, ঠিক আছে। সো এই এক্সামিনেশন গুলোর হচ্ছে বিভিন্ন মানে ফর্মুলেটেড ওয়ে আছে। যেমন একটা নার্ভাস সিস্টেম আপনাকে বিভিন্ন ভাবে এক্সামে দিতে পারে, হ্যাঁ, আপনাকে এক্সামাইন দ্য পেশেন্ট নিউরোলজিক্যালি, লুক এট দ্য পেশেন্ট অ্যান্ড এক্সামাইন দ্য পেশেন্ট নিউরোলজিক্যালি, হ্যাঁ, অথবা ধরেন examine the upper limb, or examine the upper cranial nerves, examine the lower cranial nerves, or examine the cranial nerves. তো বিভিন্ন ভাবে আপনাকে হচ্ছে একটা স্টেশন দিতে পারে, হ্যাঁ। তো এখানে এই যে 4টা শর্ট কেস থাকে, এখানে হচ্ছে আমাদের যে পেসেস এর আপনারা যদি ওয়েবসাইটে যান তাহলে হচ্ছে এটার মার্ক ডিস্ট্রিবিউশন, এটার যে ডিফারেন্ট স্কেল গুলো আছে সবগুলো আপনারা জানতে পারবেন, ঠিক আছে। দেন নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের লং কেস থাকে, হ্যাঁ, এটাকে লং ক্লিনিক্যাল কনসালটেশন বলে। ইটস কাইন্ড অফ আমরা যে পরীক্ষা যে লং কেস দেয় অনেকটা সেরকম, বাট আমাদের লং কেসে হচ্ছে স্যাররা থাকেন না হিস্ট্রি নেওয়ার সময়, হ্যাঁ, আপনি নিজের মতো করে হিস্ট্রি নেবেন, কেস গুছাবেন, এরপর স্যার এসে আপনার পরীক্ষা নেবে, হ্যাঁ। এখানে এরকম না, এখানে আপনার হিস্ট্রি আপনার এক্সামিনার অবজার্ভ করবে যে আপনি প্রত্যেকটা পয়েন্ট টাচ করছেন কিনা, হ্যাঁ। এবং এই জায়গাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, কমিউনিকেশন। আমাদের যে 7টা স্কিল পেসেস এ জাজ করা হয় এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস স্কিলটা হচ্ছে কমিউনিকেশন। ডেঞ্জারাস বললাম, এখানে হচ্ছে আউট অফ 16 পাস মার্ক হচ্ছে 11, হ্যাঁ। সো আপনাকে হচ্ছে, সো আপনি মানে আপনার হচ্ছে গ্যাপটা অনেক বেশি ন্যারো, হ্যাঁ, পাস এবং ফেলের গ্যাপটা অনেক বেশি ন্যারো, হ্যাঁ। সো এই জায়গায় হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে আমাদের ইম্পর্টেন্ট কমিউনিকেশন যেন আমাদের মিস না হয়ে যায়, হ্যাঁ। এটা যদি কমিউনিকেশন যদি একটু একটু করে যদি সব স্টেশনেই ছুটে যায়, যেহেতু 4টা স্টেশন আপনার কমিউনিকেশন জাজ হবে, হ্যাঁ, এর মধ্যে 2টা লং কেস আর 2টা হচ্ছে পিওর কমিউনিকেশন, হ্যাঁ। সো সো কমিউনিকেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই লং কেস হচ্ছে 2টা থাকবে তো আপনার 15 মিনিট হচ্ছে আমরা হিস্ট্রি এন্ড এক্সামিনেশন অ্যান্ড ম্যানেজিং পেশেন্ট কনসার্ন, হ্যাঁ, পেশেন্টের কি ডায়াগনোসিস, পেশেন্টের কোনো ইনভেসিভ ইনভেস্টিগেশন লাগবে কিনা, হ্যাঁ, এবং এটা কতটুকু ডেঞ্জারাস, হ্যাঁ, এটা কি লাইফ থ্রেটেনিং কিনা, হ্যাঁ, বা এটা কি কিউরেবল কিনা, হ্যাঁ, এই জিনিস, ওর পেশেন্টের হসপিটাল অ্যাডমিশন লাগবে কিনা, অথবা পেশেন্ট আউট পেশেন্ট বেসিসে ম্যানেজ করা যাবে কিনা, হ্যাঁ। এই প্রত্যেকটা জিনিসের জন্য আপনি 15 মিনিট সময় পাবেন, মানে আপনাকে হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, এবং পেশেন্টকে তার যে কন্ডিশন সেটা হচ্ছে ইন শর্ট আপনাকে বলে আসতে হবে। রেস্ট 5 মিনিট হবে ক্রসিং, আপনি ডায়াগনোসিস কি, আপনার ফাইন্ডিংস কি,
আপনি কেন এটা বলেছেন, কেন ওটা বলেননি, এটার ইনভেস্টিগেশন কি করবেন, ট্রিটমেন্ট কি দিবেন। হ্যাঁ, তো ওটা বিভিন্ন দিকে যেতে পারে। হ্যাঁ, ক্রসিং, ঠিক আছে। এরপর হচ্ছে হচ্ছে দুটো কমিউনিকেশন। আমাদের দুটো সিনারিও দেওয়া থাকবে যে এই সিচুয়েশন এখন, কাউন্সিল দ্য পেশেন্ট রিগার্ডিং হিজ অর হার কন্ডিশন। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল আমাদের এই পাঁচটা স্টেশন। এর মধ্যে হচ্ছে একটা স্টেশনে এক কমিউনিকেশনের সাথে একটা শর্ট কেস, আরো একটা স্টেশনে কমিউনিকেশনের সাথে শর্ট কেস, একটাতে দুইটা শর্ট কেস কার্ডিও নিউরো একসাথে থাকে, আর দুইটা হচ্ছে লং কেস। হ্যাঁ, স্টেশন 2 এবং স্টেশন 5 থাকে হচ্ছে আমাদের লং কেসে। সো ওভারঅল হচ্ছে আমাদের পেসেস এর এক্সাম স্ট্রাকচার। হ্যাঁ, সো যখন প্রথম দিকে শুরু করি প্রিপারেশন, তখন হচ্ছে কমিউনিকেশন কি, এলসিসি কি, এটা বুঝতে অনেক সময় লেগে গেছে। হ্যাঁ, যে আসলে মানে আমরা দেখতাম যে হ্যাঁ, এই অনেক ভালো ভালো মানে ক্যান্ডিডেট, হ্যাঁ, যাদেরকে দেখে বুঝতাম যে দে আর ভেরি মাচ এফিশিয়েন্ট। হ্যাঁ, কিন্তু দেখা যেত হচ্ছে যে রেজাল্ট ভালো হচ্ছে না, অথবা ধরেন যে আসলে যে এলসিসি কিভাবে করতে হবে, হ্যাঁ, কমিউনিকেশন কিভাবে করতে হবে, হ্যাঁ, এটা বুঝতে অনেক সময় লেগে গেছে। হ্যাঁ, এটার যে একটা বেসিক ফর্মেট, হ্যাঁ, বেসিক যে জিনিসটা, হ্যাঁ, সেটা ধরতে অনেক সময় লেগে গিয়েছিল। হ্যাঁ, কারণ কেউ হচ্ছে কি জিনিসটা আপনাকে একদম কমপ্লিটলি বুঝাই দিবে না, বা হচ্ছে আপনাকে হচ্ছে জিনিসটা ধরাই দিবে না। হ্যাঁ, তো আপনাকে প্র্যাকটিস করতে করতে হচ্ছে জিনিসটা আপনার আয়ত্তে আসবে। হ্যাঁ, সো এরপর যখন সিট পাওয়া শুরু করি, এবং হচ্ছে এরপর হচ্ছে মেইনলি হচ্ছে এর আগে একটা জিনিস হয় কি, সিট পাওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, কেন জানি না হচ্ছে পড়াশোনার প্রতি বা প্র্যাকটিসের প্রতি ওই ফোকাসটা ওভাবে আসে না। ঠিক আছে, কিন্তু যখন সিট পাই, সিট পাওয়ার পর হচ্ছে 3 থেকে সাড়ে 3 মাস মতো সময় থাকে, কোনো কোনো ক্ষেত্রে আরো কম সময় থাকে। ঠিক আছে, তো তখন হচ্ছে আমাদের মেইন কি বলবো, আহ, বা আহ, তাড়াহুড়োটা শুরু হয় যে হ্যাঁ, এখন আমাকে তো সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। হ্যাঁ, যেহেতু এতগুলো টাকার এক্সাম, সো এটার একটা প্রেশার থাকে। এবং এই এক্সামে যেহেতু আপনাকে হচ্ছে কমপ্লিটলি ক্লিনিক্যাল একটা এক্সাম, ঠিক আছে, সো আপনাকে হচ্ছে অনেক বেশি পেশেন্ট দেখতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সো ওভারঅল যদি হচ্ছে ফেয়ার যেগুলো ছিল, আমি যে আমার ফেয়ার গুলো নিয়ে বলি, যখন আমি সিট পাই তখন প্রথম যে ফেয়ারটা ছিল সেটা হচ্ছে আপনাকে 10 জন এক্সামিনারকে হচ্ছে ফেস করতে হবে। হ্যাঁ, এবং সেকেন্ড যেটা ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আমাদের আছে, যে তবে খুব একটা প্রবলেম আমি ফেস করিনি। হ্যাঁ, সো রেগুলারলি প্র্যাকটিস করলে আই হোপ যে আপনারাও তেমন একটা প্রবলেম ফেস করবেন না। হ্যাঁ, বাট শুরুর দিকে একটা তো ফিয়ার তো থাকেই। হ্যাঁ, এরপর হচ্ছে মনে হতো যে আমি হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি মিস করে ফেলবো, কোনো একটা ইম্পর্টেন্ট সেফটি নেটিং মিস করে ফেলবো। ধরেন একটা পেশেন্ট চোখে দেখে না, তাকে ড্রাইভিং অফ করতে হবে। হ্যাঁ, আমার হয়তো এক্সামের স্ট্রেস ওটা মনে থাকবে না। হ্যাঁ, আমি হয়তো কোনো জার্গন ইউজ করে ফেলবো ওখানে। আপনি পরীক্ষায় কোনো মেডিকেল টার্ম ইউজ করতে পারবেন না টু দ্য পেশেন্ট। হ্যাঁ, পেশেন্টকে আপনার কোনো মেডিকেল টার্ম বলা যাবে না, সবগুলো লেমেন টার্মে আপনাকে বোঝাতে হবে। হ্যাঁ, তো এই যে ফেয়ার গুলো, হ্যাঁ, আমি ডায়াগনোসিস মিস করে ফেলবো, আমার সাইন মিস হয়ে যাবে। হ্যাঁ, সেরকম অনেকগুলো ফেয়ার কাজ করছিল। হ্যাঁ, তো বেসিক্যালি এরপর আমি যেটা করেছি যে একটা তো আমার অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি যেহেতু রেসিডেন্ট ছিলাম, তো আমার এবং আমি যেহেতু রেসিডেন্ট, তো আমার জন্য হচ্ছে টাইমটা অনেক বেশি লিমিটেড ছিল। হ্যাঁ, সো আফটার দ্য ডিউটি আমাকে হচ্ছে পেশেন্ট দেখতে হতো। হ্যাঁ, সো যেটা করতে হবে যে বেসিস যদি আমি ইন ওয়ান ওয়ার্ড যদি আমি ডিসক্রাইব করি, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার প্রিপারেশন তত বেশি ভালো হবে। হ্যাঁ, আপনি অনেক বেশি জানেন, হ্যাঁ, বাট আপনার যদি প্র্যাকটিসের অভাব থাকে, হ্যাঁ, ইটস ভেরি মাচ ডিফিকাল্ট, মানে আপনার পাশ করাটা মানে সম্ভব হবে না যদি আপনার প্র্যাকটিসে লাগে। হ্যাঁ, সো বেসিক্যালি প্র্যাকটিসই আপনাকে হচ্ছে করতে হবে। হ্যাঁ, আর শর্ট কেসের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক পেশেন্ট দেখতে হবে, এবং ম্যাথডিক্যালি হচ্ছে পেশেন্টকে হচ্ছে এক্সামিনেশন গুলো করতে হবে। এরপর হচ্ছে ফাইন্ডিংস দেখবেন। এরপর হচ্ছে এলসিসি, এলসিসি তে হচ্ছে হিস্ট্রিটা যেহেতু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, সো এলসিসি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এলসিসির জন্য নট নেসেসারি আপনাদের সবসময় ব্যাক সাইডে থাকতে হবে, ব্যাক সাইডে আপনি করবেন ডেফিনেটলি, বাট আপনি সেটা বাসায় বসে অনলাইনে আপনার ফ্রেন্ডের সাথেও করতে পারেন, আপনার রিডিং পার্টনারের সাথে করতে পারেন। ঠিক আছে, তারপর কমিউনিকেশনের হচ্ছে কমিউনিকেশন জিনিসটা হচ্ছে কি, কমিউনিকেশন নিয়ে আমার আসলে কমিউনিকেশন জিনিসটা আমার বুঝতে অনেক বেশি সময় লেগে গিয়েছে। হ্যাঁ, তাহলে তাও যে আল্লাহ রহমত আমি শেষ মুহূর্তে এসে হলো আমি যে কমিউনিকেশন জিনিসটা আসলে বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, কমিউনিকেশন ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। হ্যাঁ, আপনি এমন কমিউনিকেশনের যে বেসিক কি, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি এমন কোনো কিছু পেশেন্টকে বলবেন না যেটা আপনাকে বলতে বলা হয়নি। ঠিক আছে, আপনাকে যা বলতে বলা হয়েছে আপনি শুধু তাই এস্টাবলিশ করবেন। হ্যাঁ, আপনি নতুন করে কোনো কিছু সিনথেসিস করতে যাবেন না। ঠিক আছে, সেকেন্ড যেটা, আপনার আপনার যেটা হচ্ছে এমন কোনো কিছু বলবেন না, বা এমন কোনো কিছু
করবেন না যেটা হচ্ছে পেশেন্টের জন্য হার্মফুল অথবা কোনো একটা এথিক্যাল কনসিডারেশনে চলে আসে। হ্যাঁ, থার্ড যেটা, যে প্রত্যেকটা কমিউনিকেশনের কিছু লিগাল ইস্যু থাকে। হ্যাঁ, সেই লিগাল ইস্যুগুলো যাতে আপনি টাচ করে আসেন। হ্যাঁ, আপনাকে যদি এমন কোনো সিনারিও দেয় যে আপনি ভুল করেছেন, দ্য মেইন টাস্ক ইজ টু সে সরি, জাস্ট অ্যাপোলোজাইজ টু দ্য পেশেন্ট অর পেশেন্টস অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। আর আপনার যদি কোনো একটা ব্যাড নিউজ ব্রেক করতে বলে, আপনার কাজ হচ্ছে তাকে এমপ্যাথেটিক ওয়েতে বোঝানো যায় তার একটা লাইফ থ্রেটেনিং সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশন আপনি এমপ্যাথিক, হ্যাঁ, তার জন্য আপনি স্যাড ফিল করছেন। হ্যাঁ, এবং তার যে ইমোশনাল যে হচ্ছে একটা ওভারহোল সিচুয়েশন, এটাকে আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, জাস্ট এই জিনিসটাই হচ্ছে বোঝানো। হ্যাঁ, আমার আমার একটা কমিউনিকেশনের ফিডব্যাকে ওনারা লিখে দিয়েছিলেন যে আমি সফট ছিলাম, এমপ্যাথিক ছিলাম, ইয়েট বোল্ড এনাফ টু ডিসক্রাইব অল দ্য ডেঞ্জার সাইড। তো এরকম একটা ইয়ে ছিল, আমি এমপ্যাথিক ছিলাম, পাশাপাশি হচ্ছে আমি অল দ্য এসপেক্ট কভার করেছিলাম। হ্যাঁ, ওনারা ওগুলো লিখে দিয়েছেন। হ্যাঁ, আর যেখানে আমি কভার করিনি সেখানে সেটাও লিখে দিয়েছেন। হ্যাঁ, তো এই হচ্ছে কমিউনিকেশনের বেসিক হচ্ছে এটা। হ্যাঁ, আপনি প্র্যাকটিস করবেন, আপনি কোনো গ্রস মিস্টেক করবেন না, আপনি কোনো জার্গন উচ্চারণ করবেন না, আপনাকে যেই টাস্কটা দিয়েছে আপনি সেটা এস্টাবলিশ করে আসবেন। হ্যাঁ, আপনাকে যদি বলা হয় যে এখানে ভুল হয়েছে, পেশেন্টকে সেটা কনভিন্স করুন, আপনি জাস্ট অ্যাপোলোজাইজ করবেন। আপনাকে একটা ব্যাড নিউজ ব্রেক করতে বলেছে, আপনি যতটুকু এমপ্যাথেটিক হাম্বল ওয়েতে সেটা এক্সপ্রেস করা যায় ততটুকু হাম্বল ওয়েতে, এমপ্যাথিক ওয়েতে আপনি সেটা হচ্ছে পেশেন্টকে ডিসক্রাইব করে আসবেন, পেশেন্টকে সাপোর্ট দিবেন, তাকে বুঝাবেন যে আপনি তার থ্রু আউট দ্য জার্নি ইউ উইল হেল্প হিম, ঠিক আছে, টু মেক হিজ লাইফ অ্যাজ মাচ এস কমফোর্টেবল। অ্যান্ড দেন যদি আপনি কোনো একটা ড্রাগের কাউন্সিলিং করতে বলে, কোনো একটা প্রসিডিউরের কাউন্সিলিং করতে বলে, সেগুলোর কিছু ফরম্যাট আছে, জাস্ট ফরম্যাটে ফেলে দিবেন। হ্যাঁ, জাস্ট ওভার এক্সাজারেটেড কোনো কিছু করা যাবে না, সিনথেসিস কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল কমিউনিকেশন। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন, আমি যখন আসলে বেসিক্যালি শুরু করি, আমি হচ্ছে উপজেলা থেকে, আমি উপজেলা, আমার পোস্টিং ছিল 2 বছর, আমার পার্ট 1 পার্ট 2 উপজেলাতেই করা। আহ উপজেলা থেকে এসে বেসিক্যালি আমি পিএসসি প্রিপারেশনটা শুরু করি। আর শুরুর দিকে যখন আমি শুরু করি তখন আসলে শুরুর দিকে আসলে প্রথমে বুঝতেও পারিনি যে আসলে পিএসসি কত কঠিন বা হচ্ছে কেমন। হ্যাঁ, আমি ধরেন ক্লাস করছি, পড়ছি, হ্যাঁ, দেখছি, কিন্তু হচ্ছে ওরকম কোনো সিরিয়াসনেসও কাজ করছে না, জিনিসটা যে খুব বেশি ধরতে পারছি এরকমও না। হ্যাঁ, কিন্তু পরে যখন হচ্ছে আসলে বুঝতে পারছিলাম যে এখানে তো আসলে মানে ফেল করার জায়গা অনেক, ঠিক আছে, অনেকগুলো স্পেস, অনেকগুলো জায়গা আছে যেখানে আমি চাইলেই খুব ইজিলি ফেল করে ফেলতে পারি। একটা জার্গন দিয়ে ভুল উচ্চারণ হয়ে গেল, একটা সাইন ধরেন আমার একটু কনফিউজ মনে হচ্ছে, স্পেন পেলাম কি পেলাম না, ধরেন বলে ফেললাম যে পেয়েছে, আসলে স্পেন ছিল না, সাইন সিনথেসিস হয়ে গেল 0, ঠিক আছে। আমাকে এমন কোনো টাস্ক দেওয়া হয় নাই, আমি একটা টাস্ক ইনভেনশন করে নতুন করে বলে আসলাম যে হ্যাঁ, মানে কমিউনিকেশনে বলে আসলাম। হ্যাঁ, টাস্ক ইনভেনশনের জন্য আমার 0 হয়ে গেল। হ্যাঁ, আমার কোনো কারণে ধরেন, আমার অনেক সময় হয় না যে একটা ফাইন্ডিংস মিস হয়ে গেলে ডায়াগনোসিস মিস হয়ে যায়, অনেক সময় এমনও হয় যে এলসিসি তে একটা কোয়েশ্চেন মিস হয়ে গেলে আর পুরো ডায়াগনোসিস মিস হয়ে যায়, আমার এরকম কোনো কিছু হচ্ছে কিনা, ঠিক আছে। তো এরকম একটা ফেয়ারফুল জায়গা থেকে আসলে হচ্ছে কনফিডেন্স যে ছিল সেরকম না, মানে খুব যে মানে প্রথম দিকে হচ্ছে কোনো কনফিডেন্সই ছিল না, যখন আমি আসলে বুঝতে পারছিলাম যে আসলে ফেল করার জায়গা অনেকগুলো, তখন হচ্ছে আস্তে আস্তে ফেয়ারটা চেপে বসে আর কি। হ্যাঁ, এরপর যেটা করেছি হচ্ছে প্র্যাকটিস আর কি। হ্যাঁ, আহ, যেভাবেই সম্ভব যখন যতটুকু সময় পেয়েছি প্র্যাকটিস করেছি, সেটা ব্যাট সাইডে হোক, সেটা রিডিং পার্টনারের সাথে হোক। আই এম গ্রেটফুল টু মাই রিডিং পার্টনার যে আমি যতটুকু সময় আমি আমার ওরকম আমি আমার হচ্ছে রিডিং পার্টনার, আমি আমার সেন্টারে পরীক্ষা দিচ্ছি এবং ওরকম আমি রিডিং সেন্টার পাইনি, রিডিং পার্টনার পাইনি, বাট যে কয়জন বা যাকে আমি পেয়েছি আই এম ভেরি মাচ গ্রেটফুল। যে প্র্যাকটিসের জন্য যেটা হয়েছে যে যেটা হয় কি, আহ, আহ, আপনারা যখন প্র্যাকটিস করবেন, আপনি তো একটা কেস পড়ে তাকে আপনি প্র্যাকটিস করছেন। হ্যাঁ, সো ইউ নো দ্য বেটার, সো যে আপনার কেসটা শুনছে হি অর শি অলসো নোজ দ্য বেটার। হ্যাঁ, সো আপনারা যখন নিজেদের মধ্যে প্র্যাকটিস করবেন, কোনো ভুল হলে সেটা তারা আপনারা নিজেরা যতটা ভালো ধরতে পারবেন, আর অন্য একজন কিন্তু সেটা ধরতে পারবে না, ইভেন নট দ্য মেন্টর। আমি বলছি ইভেন নট দ্য মেন্টর। হ্যাঁ, কারণ উনি অনেকগুলো কেস পড়ে এসেছেন, ওর একটা পয়েন্ট মিস হতেই পারে, ইটস ভেরি মাচ নর্মাল, ঠিক আছে। কিন্তু যিনি একটা কেস পড়ে প্র্যাকটিস করছেন, আপনার যে রিডিং পার্টনার, সে আপনার ভুলটা সবচেয়ে ভালো ধরতে পারবে। হ্যাঁ, এবং আপনার ক্ষেত্রেও সেম, ঠিক আছে।
এরপর যদি আমি আমার টোটাল প্রিপারেশনের ডিউরেশনটা বলি, আমি সিট পেয়েছি ধরেন আম, জুলাইয়ের দিকে মোস্ট প্রবাবলি। সো আমার পরীক্ষা ছিল হচ্ছে নভেম্বরের 12 তারিখে। সো আমার ইন টোটাল হচ্ছে জুলাই না, মোস্ট প্রবলেম অগাস্টে সিট পেয়েছি, মানে 3 থেকে 3.5 মাস আমার সময় ছিল। মানে আফটার গেটিং দ্য সিট, এর আগে আমার মোটামুটি আমি 1-2 মাস মতো আমি একটু দেখেছিলাম যে আসলে কেমন হয়। কিন্তু যেটা করেছে, যেহেতু সিট পাইনি, কখনো সামনে গিয়ে প্র্যাকটিস করিনি, কখনো ডাকলেও যায়নি যে করব, পরে করব, পরে করবো, এই পরে করতে করতে হচ্ছে অনেক অনেক সময় চলে গিয়েছে। হ্যাঁ, সো এটা একটা রিকোয়েস্ট থাকবে, বা সেটা হচ্ছে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনার এখানে ভুল হোক, এখানে ভুল হোক, এটাই ভালো। পরীক্ষার হলে ভুল না হলেই বেটার। আমি এরপর যদি বলি যে আমি আমার টাইমটাকে হচ্ছে কিভাবে আমি একটু ডিভাইড করে নিয়েছিলাম আর কি। হ্যাঁ, যেহেতু আমার প্রতিদিন 2টা 2:30 পর্যন্ত আমি যেহেতু ডিউটিতে, আমার হসপিটালে ডিউটি থাকতো, এরপর যেটা করতাম হয়তো কোথাও কেস দেখতে যেতাম। বিভিন্ন যারা মেন্টররা ক্লাস নিতেন, কেস দেখতাম। দেখার পরে হচ্ছে ওখানে যেটুকু প্র্যাকটিস করার করতাম। এরপর হচ্ছে বাসায় এসে যেটা করতাম সেটা হচ্ছে একটু চেষ্টা করতাম এভরিডে কিছু কমিউনিকেশন এবং কিছু এলসিসি প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, এলসিসির যে আর্ট, হ্যাঁ, এটা মানে এটা ধরতে আমার অনেক সময় লেগেছে। হ্যাঁ, কারণ জিনিসগুলো হচ্ছে আসলে এক একজনের তো হচ্ছে প্যাটার্ন এক এক রকম। হ্যাঁ, হয়তো আমি একভাবে পড়ে অভ্যস্ত। হ্যাঁ, হয়তো আর অন্য একজন ম্যান্টর যেভাবে পড়াচ্ছেন, হ্যাঁ, উনি সেভাবে অভ্যস্ত, হয়তো আমি সেভাবে অভ্যস্ত না। হ্যাঁ, বা এক একজনের ওরিয়েন্টেশনটা আসলে এক এক রকম। হ্যাঁ, যখন বেসিস এর যে এলসিসি বা লং কেস, হ্যাঁ, এটা পুরো একটা সিস্টেমেটিক ওয়ে আছে। হ্যাঁ, আপনি খুব সুন্দর করে হচ্ছে একটা হচ্ছে গুছিয়ে ফরম্যাট যদি তৈরি করতে পারেন, হ্যাঁ, তাহলে দেখবেন হচ্ছে আপনি কোনো এলসিসি আপনি আটকাচ্ছেন না। হ্যাঁ, আপনার হয়তো 1 মার্কস কাটা যাবে, হ্যাঁ, আপনি মোটামুটি 2 মার্কস কাটা যাবে, আপনি মোটামুটি মার্কস কিন্তু ক্যারি করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এই যে আর্ট, হ্যাঁ, এই যে এটা হলে এটা করতে হবে, এটা হলে এটা বলতে হবে, হ্যাঁ, এই জিনিসটা আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে করতে আসছে। একদিন, প্রথম দিন 1 মাস 2 মাসে হয় না, প্র্যাকটিস করতে করতে এটা ডেভেলপ করেছে। ঠিক আছে। এরপর আমি যখন বাসায় যেতাম তখন হচ্ছে একটু চেষ্টা করবেন, যখন আপনি যে সিস্টেমের কেস দেখবেন, চেষ্টা করবেন এর আগে এই এক্সামিনেশনটা পেসেস স্টাইলে। হ্যাঁ, আমাদের যে দেশের যে স্টাইলে পরীক্ষা হয়, এক্সাম আমরা করি, পেসেস কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটু না, আমি বলবো বেশ ডিফারেন্ট। তো চেষ্টা করবেন হচ্ছে এক্সামিনেশনটা দেখে যেতে, এবং অ্যাটলিস্ট কমন কেস গুলো একটু হচ্ছে দেখে যাওয়ার জন্য, তাহলে আপনার হচ্ছে ওরিয়েন্টেড হতে বা কোরিলেট করতে আপনার জন্য ইজি হবে। হ্যাঁ, এরপর বাসায় এসে হচ্ছে আপনার ধরেন আপনি আজকে 10টা এলসিসি আপনি প্র্যাকটিস করেছেন। হ্যাঁ, আপনি সেই 10টা এলসিসিটা একটু নিজের মতো করে একটু দেখে নেন, একটু গুছিয়ে নেন। হ্যাঁ, এলসিসিস অল অ্যাবাউট সিমটমস অ্যানালাইসিস। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাকে, যেমন ধরেন আপনি পলিসাইথেমিয়া রুব্রাভিয়ার এলসিসি পড়ছেন, হ্যাঁ, অথবা ধরেন আপনি হচ্ছে সিলিয়াক ডিজিজের এলসিসি পড়ছেন, এভাবে না পড়ে আপনি একটা সিমটমস অনুযায়ী পড়বেন। হ্যাঁ, এই সিমটমস হলে আমার ডিডি এইগুলো, এই ডিডির জন্য আমি এই প্রশ্ন করব। আমি যখন কোনো একটা ডায়াগনোসিস পেয়ে যাব, আমি এই ডায়াগনোসিসের অল কমপ্লিকেশনস গুলো সার্চ করব। এরপর আমি হিস্ট্রির আদার পার্টস গুলো নিব, লাইক স্মোকিং হিস্ট্রি, অ্যালকোহল হিস্ট্রি। হ্যাঁ, এখন এর মধ্যে দেখবেন ধরেন আপনি বুঝতে পারছেন এটা একটা ক্যান্সার হতে পারে, তার এখানে স্মোকিংটা ইম্পর্টেন্ট, ওয়েট লসটা ইম্পর্টেন্ট, আপনি হচ্ছে আপনার যে ডিডি সেটার সাথে রিলেভেন্ট যে হিস্ট্রি গুলো সেগুলো আগে জিজ্ঞেস করে ফেলবেন। হ্যাঁ, এবং আপনি পড়তে হিস্ট্রি নিতে নিতে বুঝে যাবেন যে পেশেন্টকে আমার এই স্মোকিং বন্ধ করতে হবে, পেশেন্টকে হয়তো আমার ড্রাইভিং বন্ধ করতে হতে পারে। হ্যাঁ, এই পেশেন্টকে আমি একটা বায়োপসি করবো, হ্যাঁ, তাহলে আমার একটা ইনভেসিভ প্রসিডিউর করতে হবে। হ্যাঁ, সেটা আপনি একটু করে হচ্ছে একটু ছোট করে লিখে রাখেন। কনসার্ন মিটিং এর সময় আপনি জাস্ট পয়েন্ট গুলো টাচ করবেন। হ্যাঁ, আমার একটা আমার কমিউনিকেশনের কথা যদি শেয়ার করি, আমার ওই কমিউনিকেশন স্টেশনটা অলমোস্ট সবারই খারাপ হয়েছিল। হ্যাঁ, সো আমারও খুব একটা যে ভালো হয়েছে এরকম না, মানে আমিও স্যাটিসফাইড ছিলাম না। সো আমি একদম এন্ড মোমেন্টে আমি পেশেন্টকে আমি আমি অ্যাকচুয়ালি যেটা হয় কি, আপনি অনেক সময় যেটা হবে কি, আপনি যেরকম প্ল্যান করে ঢুকবেন পরীক্ষার হলে, আপনি প্ল্যান অনুযায়ী আগাতে পারবেন না। তো আমার কমিউনিকেশনে আমি আগাচ্ছিলাম, কিন্তু সারোগেট আমাকে এমন কনসার্ন গুলো হঠাৎ করে এমন একটা কনসার্ন দিয়ে দিয়েছে যেটা হয়তো আমার প্ল্যানে ছিল না। তো ওটা এক্সপ্লেন করতে গেলে উনি আরেকটা কনসার্ন দিল। ওটা মিট করতে গিয়ে দেখা গেলাম যে আমি যে প্যাটার্নে ঢুকতে চেয়েছিলাম ভেতরে, আমি সেই প্যাটার্নে ঢুকতে পারিনি, বাট আই হ্যাভ টু টাচ অল দ্য পয়েন্ট। হ্যাঁ, সো যেটা করেছে, একদম এন্ড মোমেন্ট, আমার হয়তো 1 মিনিট না 1.5 মিনিট বাকি ছিল, ওই সময় আমি এন্ড মোমেন্টে শুধু বলেছিলাম আমার এটা একটা ছিল হাইপোগ্লাইসেমিয়ার একটা
সিনারিও ছিল। সো যারা বিভিন্ন কমিউনিকেশন স্টেশন প্র্যাকটিস করেছেন আপনারা এটা অ্যাওয়ার, আবার যারা কখনো করেননি, সো হাইপোগ্লাইসেমিয়ার অনেকগুলো কারণ আছে, হ্যাঁ। So, আমাকে মেইনলি বলে দিয়েছিল হচ্ছে পেশেন্ট হচ্ছে একটা ফ্যাক্টর আমাকে বলে দিয়েছে, তার এই ফ্যাক্টরটা পজিটিভ ফর দ্য হাইপোগ্লাইসেমিয়া। আমি ওই ফ্যাক্টরটা তো তাকে ডিটেলসে বলেছি, হ্যাঁ। তো এট দ্য এন্ড মোমেন্টে যেহেতু পেশেন্টের সুগার বারবার হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে, তার অনেকগুলো প্রবলেম আছে, হ্যাঁ, তার হার্টে সমস্যা আছে, তার কিডনিতে সমস্যা আছে। এট দ্য এন্ড মোমেন্টে আমি শুধু বলেছিলাম যে আই উইল রিভিউ ইউর অল মেডিকেশন। তখনই পেশেন্ট আমাকে বলে, ইয়েস আই টেক বিটা ব্লকার ফর মাই হার্ট প্রবলেম। মানে এটা বলার পরে আমি জাস্ট তারপর আমি বলেছিলাম, ওকে, উই উইল রিভিউ অল দিস মেডিকেশন টু চেক ওয়েদার এনি অফ দ্য মেডিকেশন কন্ট্রিবিউট টু ইউর লো ব্লাড সুগার অর নট। সো এটা জাস্ট আমি শেষ করতে পারিনি সেন্টেন্স, আমার টাইম শেষ। তো আমি তো বের হয়ে বুঝতে পেরেছিলাম যে পেশেন্টের এখানে একটা হিডেন কনসার্ন ছিল, যে সে পেশেন্ট বিটা ব্লকার খায়, হ্যাঁ। তো একটু মন খারাপ হয়েছে, স্বাভাবিক, যে আমি তো জানি যে এরকম একটা হিডেন কনসার্ন থাকতে পারে, হ্যাঁ। সো আমি কেন এটা আগে এক্সপ্লোর করতে পারলাম না, বাট কারণ আসলে আমি ওনার কনসার্নের জন্য আমি ওইদিকে যেতেই পারছিলাম না। সো আমার একটু মন খারাপ ছিল যে আসলে এই স্টেশনে হয়তো আমাকে কমিউনিকেশন বা কনসার্নে মানে হয়তো মার্কেটে ফেলবে। পরে দেখলাম হচ্ছে যে আমার ফুল মার্কস তো এসেছে, এবং সাথে ওনারা লিখে দিয়েছিলেন যে এটা আমি ইয়া করতে পেরেছি, হ্যাঁ। সো কিন্তু আমার মানে যে দেখা গিয়েছে হচ্ছে যে এরকম অনেক কনসার্নের ভিড়ে এই জিনিসটা সবাই জানেন। আমার সাথে যারা পরীক্ষা দিয়েছেন আমার আমার ক্যারোজেলে, তারা কিন্তু সবাই এটা জানেন, কিন্তু ওই যে একটা এত কনসার্নের ভিড়ে ওনারা ওইটুকু পর্যন্ত যেতে পারে নাই, হ্যাঁ। সো এই জিনিসগুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিস, হ্যাঁ। এবং অনেক আরেকটা বিষয় হচ্ছে লাক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্লিনিক্যাল এক্সামের ক্ষেত্রে। আমি অলওয়েজ মনে করি এবং বিশ্বাস করি যে লাক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওই মুহূর্তে হয়তো আমি কোনো কারণে এটা বলে মানে আমি বা আমার মাথায় ছিল যে আমি রিভিউ মেডিকেশন কথাটা অ্যাটলিস্ট বলে আসবো, কারণ যাতে অ্যাটলিস্ট কোনো বিটা ব্লকার খেলে সেটা যাতে এটাতে কাভার হয়ে যায়, এবং ওটার কিন্তু এটা কাউন্ট করেছে, ঠিক আছে। সো এরকম আর কি, ঠিক আছে। আহ এরপর হচ্ছে আহ এরপর যেটা বলছিলাম যে বাসায় এসে ওই যে যে কয়টা আপনি এলসিসি প্র্যাকটিস করে আসছেন বা শর্ট কেস প্র্যাকটিস করে আসছেন, আপনার বলাটা প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। ধর আপনি একটা আর্টিক স্টেনোসিস এর পেশেন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, হ্যাঁ, আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপনি কতটুকু কনফিডেন্টলি সেটা প্রেজেন্ট করতে পারছেন, ঠিক আছে। এবং আমি এখানে যখন আপনি প্র্যাকটিস করবেন অনেক ওভার ওভার এক্সাজারেটেড করে হচ্ছে অনেকে শুনতে চায় বা বলে, হ্যাঁ। পরীক্ষার হলে হচ্ছে এত সময়ও থাকে না, স্যাররা যেহেতু সারাদিন পরীক্ষা নিচ্ছেন, ওনাদের এত ধৈর্য থাকে না, জাস্ট ইম্পর্টেন্ট পজিটিভ এন্ড ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিং, হ্যাঁ। আর কোনো কিছু না, ঠিক আছে, জাস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিং। এত ওভার এক্সেস কথা ওনারা শুনতে চান না, জাস্ট ইম্পর্টেন্ট কথাটুকু ওনারা শুনতে চান। তো ওইভাবে বলার প্র্যাকটিস করবেন, বোথ শর্ট কেস এন্ড লং কেস। দেন হচ্ছে কমিউনিকেশন, এবং হচ্ছে অ্যাটলিস্ট অনলাইনে যদি এলসিসি প্র্যাকটিস করতে পারেন, আমি চেষ্টা করতাম করার যতটুকু সম্ভব করা যায়। সো পরে যখন এলসিসি আমার আয়ত্তে চলে আসছে যে এটা আসলে মানে আমি এলসিসির যে বেসিক প্যাটার্ন সেটা যখন বুঝে গিয়েছি, পরে এই একটা জায়গায় আমি একটু মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে আমি অ্যাটলিস্ট আর কিছু না পারে আমি এলসিসি গুলো ভালো করে আসবো, হ্যাঁ। এবং আরেকটা জিনিস হচ্ছে কি এক্সাম প্রিপারেশনে আপনার উইক পয়েন্টটা বুঝতে পারা, যে আমি এই জায়গায় উইক, হ্যাঁ। যেমন আমি শর্ট কেসে আমার কাছে মনে হতো যে আমি অলওয়েজ শর্ট কেস উইক, সেটা আমার আমার এমবিবিএস লাইফে মনে হয়েছে, সেটা আমার পেজে ফাইনালের সময় মনে হয়েছে যে আমার শর্ট কেসে আমি উইক, হ্যাঁ। আমি যখন ডিডি বলতে যাই তখন আমার 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 হচ্ছে ডিডি বলতে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো আমি এই জায়গাটা অনেক ওয়ার্কআউট করেছি যে আমার যাতে এখানে প্রবলেম না হয়, যে ডিডি এবং সাইন এখানে যাতে প্রবলেম না হয়, ঠিক আছে। আফটার অল দ্য প্রিপারেশন আমি আহ এরপর হচ্ছে আসে হচ্ছে বিফোর প্লেইং দ্য ফাইনাল ম্যাচ, হ্যাঁ, আপনার কিছু এখানে কিছু প্রি টেস্ট বা টেস্ট ম্যাচ আপনাকে হচ্ছে খেলতে হবে, লাইক মক, হ্যাঁ। মক খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, হ্যাঁ। প্রথম যখন মক দেয় তখন আমি আমার ডেঙ্গু ছিল ওই সময় পরীক্ষার প্রায় মাসখানেক আগে। তো ওই মক দিয়ে আমি বুঝলাম হচ্ছে যে আপনার যে পাশ করার জন্য হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আপনি ওই মকটাতে আমি মোস্ট প্রবলি 131 মার্কস পেয়েছিলাম, 128-এ পাশ হয়। ও আরেকটা জিনিস একটু শেয়ার করি যে পেসেস এর পাস মার্ক, হ্যাঁ, এখানে যদি 7টা স্কিল আপনাকে জাজ করে, আপনাকে ইচ স্কিলে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, হ্যাঁ। 160 পেয়েও ফেল করা সম্ভব, আমাদের 168-এ পরীক্ষা হয়, আপনি 160 পেয়েও ফেল করতে পারেন, পসিবল, হ্যাঁ। সো এভরি স্কিলে আপনাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, হ্যাঁ। ইন্ডিভিজুয়ালি পাস করলে
তখন স্কোর হয় 114 বা 15, হ্যাঁ। আপনার পাস মার্ক কিন্তু 128। সো এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আপনি ইন্ডিভিজুয়ালি পাস করেও ফেল করতে পারেন, ঠিক আছে। আহ এরপর হচ্ছে আমি একটা মক দিয়েছিলাম, আমার এই এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করি। ওইখানে গিয়ে আমার যেটা হয়েছে যে মক দিতে গিয়ে ধরেন আমি একটা ফাইন্ডিংস পেয়েছি, হ্যাঁ। কিন্তু আমার কাছে একটু কনফিউশন ছিল, বা সামহাও আমি একটু বায়াসড হয়ে গেছি, হ্যাঁ। বায়াসড হয়ে আমি কি করেছি, যেটা আমি পেয়েছি সেটা আমি বলিনি। হুম, আমি যেটা বায়াসড হয়ে গেছিলাম আমি সেটা বলেছি। আমি এরকম বেশ কয়েকটা স্টেশনে করার পর ওই মকে মেবি আমি 98 বা 99 এরকম একটা মার্ক পেয়েছিলাম। সো ওটা আমার কাছে, এরপর আমার যখন আমি ওদের ফিডব্যাকটা নেই তখন আমি দেখলাম যে না, আমার তো প্রত্যেকটা সাইন ঠিক ছিল, কিন্তু আমি বলি নাই, বা আমি হচ্ছে মিস করে গেছি, অথবা হচ্ছে আমি হচ্ছে ওভার সিনথেসিস করে ফেলেছি। যেমন একটা পেশেন্টের আমি এক্সামিনেশন করেছি, এই সব কিছু করেছি, হঠাৎ আমাকে যিনি যে ভাইয়া মক নিচ্ছিলেন উনি প্রশ্ন করেছিলেন যে ইজ দেয়ার এনি পালমোনারি হাইপারটেনশন। তখন আমি চিন্তা করলাম যে মানে আমার না তখন আর খেয়াল না যে আমি আসলে পালমোনারি হাইপারটেনশন পেয়েছিলাম কিনা। এরপর আমার মাথায় আসলো কি, শুধু একটা সিম্পল ডিপিএলডি কি দিবে পরীক্ষায়, নিশ্চয়ই তার পালমোনারি হাইপারটেনশন আছে। তখন আমি বলেছি ইয়েস দেয়ার ইজ পালমোনারি হাইপারটেনশন। তখন ওই ভাই আমাকে বললো যে আপু মানে আপনি কিন্তু মানে চেক করেছেন, এবং আপনি বলার সময় বলেছেন, এখন যখন আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি কিন্তু একটু কনফিউজড ছিলেন, তারপর আপনি বলেছেন ইয়েস, আমি আপনাকে এখানে হাফ মার্ক দিতে পারতাম, কিন্তু আমি আপনাকে 0 দিব, কারণ যাতে আপনার মনে থাকে যে পরীক্ষায় সায়েন্স সিনথেসিস করা যাবে না, ঠিক আছে। সো এরপর ধরেন আরেকটা পেশেন্টের আমি একটা অর্গান পেয়েছি। এরপর আমার ধরেন অ্যাবডোমেন এক্সামিনেশন করছি, আমি একটা অর্গান পেয়েছি, হ্যাঁ। আরেকটা আমার একটু কনফিউশন হচ্ছিল, বা সামহাও আমি কি করেছি, যেটা পেয়েছি সেটা মিস করে আমি হচ্ছে ওভারঅল পেশেন্ট দেখে একটা হচ্ছে ডায়াগনোসিস, একটা ফাইন্ডিংস আমি বলে দিয়েছি। পর আমি দেখলাম যে না, আমি যে অর্গানটা বলেছিলাম ওইটাই ঠিক ছিল। তো এরকম হচ্ছে মানে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। মানে আমি অলওয়েজ, মানে আমার যারা, আমি যাদের সাথে পড়েছি বা ওদের যেটা আমার পরে পরীক্ষা হয়েছে, হ্যাঁ, আমি অলওয়েজ যেটা বলি বা বলবো সেটা হচ্ছে যে আপনি যে ফাইন্ডিংস পেয়েছেন সেটার উপর স্ট্রিক্ট থাকবেন, হোয়াট এভার। এমনিতেও তো আপনার আসলে হারানোর কিছু নাই, তাই না? ফেল হলে ফেল হবেই, ঠিক আছে, কিন্তু আপনি যা পেয়েছেন তাই বলবেন, তার বাইরে কিছুই বলবেন না। আপনি যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, এটা হতেও পারে নাও হতে পারে, বেটার টু স্টপ ইউর মাউথ, ডোন্ট সে এনিথিং। এটার জন্য আপনার 2 মার্ক কাটতে পারে। বাট আপনি যদি এমন কোনো কিছু বলে ফেলেন যেটা হচ্ছে ইররিলেভেন্ট, যেটা ছিল না, এটা আপনার, এটা 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 আপনি আর এটা রিকভার করতে পারবেন না, হ্যাঁ। এরকম যে দুটো স্টেশন হয়ে যায় আপনার রিকভার হবে না। তো যা পেয়েছেন তার মধ্যে স্ট্রিক্ট থাকবেন। আপনি যেটুকু পেয়েছেন সেটুকুর মধ্যে আপনি আপনার ডিডি বলবেন, হ্যাঁ। আপনি যেটা পান নাই তো পান নাই, সেটা নিয়ে আপনার হচ্ছে মাথা ঘামানোর দরকার নেই, হ্যাঁ। আর আপনি যদি রেগুলারলি প্র্যাকটিস করেন আপনার ইনশাল্লাহ সাইন মিস হবে না। আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম আমার যদি যদি কোনো সাইন মিস হয়ে যায় আমি কি করব। সাইন মিস হয়ে গেলে তো ডায়াগনোসিস মিস হয়ে যাবে, হ্যাঁ। বাট আল্লাহর অনেক রহমত যে আমি কোনো সাইন মিস করিনি, কোনো ডায়াগনোসিস বা ডিফারেন্সিয়ালস আমার আল্লাহর রহমতে মিস হয়নি, হ্যাঁ। আমার অল্প কিছু মার্কস কেটেছে জাজমেন্টে, একটা কোয়েশ্চেন আমি পারি নাই, সেটার জন্য আমাকে হচ্ছে খুবই গ্রস একটা কোয়েশ্চেন ছিল ওই মুহূর্তে, আমি কোরিলেট করতে পারি না, উনি যেদিকে যেতে চাচ্ছে আমি অন্যদিকে ছিলাম, হ্যাঁ। তো এটার জন্য একজন আমাকে একদম আনস্যাটিসফ্যাক্টরি একজন বড় লাইন দিতে 3 মার্ক চলে গেছে। কমিউনিকেশনের একটা জায়গায় হচ্ছে আমি একটা গ্রস মিস্টেক করেছিলাম, হ্যাঁ। একটা পেশেন্টের ট্রাভেলিং হিস্ট্রি পজিটিভ ছিল, আমি সেই পেশেন্টের হচ্ছে ক্যাজুয়াল কন্ট্যাক্টের হিস্ট্রি আমি নিতে ভুলে গিয়েছিলাম। আমার কাছে লেখা ছিল কিন্তু একটা অন্য একটা কনসার্ন চলে আসাতে আমি ওটা মিস করে ফেলেছিলাম। তো এই 2টা মার্কস ছাড়া আমরা আল্লাহর রহমতে কোনো মার্কস আর কাটা যায় নাই। তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, হ্যাঁ। আর ওই যে যেটা বললাম, আপনি যা পেয়েছেন আপনি তার মধ্যেই স্ট্রিক্ট থাকবেন, হ্যাঁ। আপনি এতদিন প্র্যাকটিস করেছেন, প্রিপারেশন কে করে নিয়েছেন, হ্যাঁ। আপনার শুধু উদ্দেশ্য হবে এটাই যে আমি যা প্র্যাকটিস করে এসেছি আমি পরীক্ষার হলে তাই প্র্যাকটিস করবে। আমি এতদিন যেভাবে এক্সামিনেশন করেছি আমি পরীক্ষার হলে ওইভাবে এক্সামিনেশন করব। এবং এই হচ্ছে মূল মানে ফোকাস আর কি আপনার পরীক্ষার জন্য, হ্যাঁ। সো এরপর যদি আমি বলি যে আমি ম্যাটেরিয়ালস কি কি ফলো করেছিলাম, হ্যাঁ। পেসেস এর মেইন সমস্যা হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন, হ্যাঁ। আপনার ম্যাটেরিয়ালস সিলেক্ট করতে আপনার অনেক বেশি সময় লেগে যাবে, হ্যাঁ। সো এই ম্যাটেরিয়াল সিলেকশনের জন্য অনেকগুলো বই এক্সপ্লোর করার পরে আপনি একটা হচ্ছে কনসেন্স জায়গায় আসতে পারবেন, হ্যাঁ। সো বেসিক্যালি আমি যেটা বলবো যারা নতুন করে শুরু করছেন, সাদেক আল রুকের একটা বই আছে কমিউনিকেশন এবং অ্যানালিসিস এর জন্য,
চেষ্টা করবো এটা পড়ে ফেলার জন্য। হ্যাঁ, এটা পড়ে ফেললে আপনি কমিউনিকেশনের বেসিক এবং হচ্ছে আরসিসির যে বেসিক যে জিনিস প্র্যাকটিস করি, হ্যাঁ আমাদেরকে অনেক রকম মানে পাজল সিচুয়েশন ক্রিয়েট করা হয়। হ্যাঁ, এটা করা হয় যাতে আপনাকে ম্যাচিউর করার জন্য। হ্যাঁ, বাট পরীক্ষা কম্পারেটিভলি এগুলো হচ্ছে একটু ইজি থাকে। হ্যাঁ, আমার কাছে মনে হয় আর কি। ওখানে আপনাকে খুব একটা পাজল করবে না, যে ফাইন্ডিংসটা আছে সেটা আপনাকে বলে দিবে যে হ্যাঁ আমার এটা আছে। হ্যাঁ, এখানে যখন আমরা প্র্যাকটিস করি অনেক কমপ্লিকেটেড ওয়েতে প্র্যাকটিস করি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি অত কমপ্লিকেটেড হয় না। হ্যাঁ, যার ধরেন সমস্যা আছে সে বলবে যে, হ্যাঁ আমার এটা সমস্যা আছে। আপনি ডিরেক্ট ওই সমস্যাটা আছেই কিনা, হ্যাঁ এরকম স্পেসিফিক কোয়েশ্চেন করে আমার কোনোটাতে বের করতে হয়নি। আপনি যখন আপনি যখন গ্রসলি জিজ্ঞেস করবেন আপনাকে বলে দিবে যে হ্যাঁ আমার এই প্রবলেম আছে। হ্যাঁ, বায়াস্ট করার চেষ্টা করা হয় না। হ্যাঁ, আমি আমি দেখি নাই। ঠিক আছে। এরপর হচ্ছে প্র্যাকটিসের সময় বলার প্র্যাকটিস এবং হচ্ছে উইদিন দ্য টাইম এক্সামিনেশন শেষ করার প্র্যাকটিস, এই জিনিসটি ইম্পর্টেন্ট। এবং এলসিসির ক্ষেত্রে কনসার্ন মিটিং এ আপনি সেফটি নেটিংটা মিস করছেন কিনা, আপনি কোনো ইনভেসিভ টেস্ট থাকলে সেটা করতে হবে, সেটা মিস করছেন কিনা, এইগুলো একটু খেয়াল রাখবেন। ঠিক আছে। আর আরো কিছু ম্যাটেরিয়ালস আপনাকে পড়তে হবে, যেমন হচ্ছে সুনামটা পড়ি আমরা। এরপর হচ্ছে আমি যেটা করেছিলাম, আমি সিমটমস ওয়াইজ হচ্ছে জিনিসটা গুছিয়ে ফেলেছিলাম, যে ধরেন হেডেক আসলে আমার ডিডি কি কি হতে পারে, অল ডিডি নিয়ে আমি হচ্ছে একসাথে করে গুছিয়ে ফেলছি। সো হেডেক 10 20 30টা ডিজিজ আছে হেডেক নিয়ে প্রেজেন্ট করতে পারে। So, আমার 30টা ডিজিজ হেডেক নিয়ে পড়া হয়ে গেছে। হ্যাঁ, ডিসফেজিয়া নিয়ে অনেকগুলো ডিজিজ প্রেজেন্ট করতে পারে। সো ডিসফেজিয়া সিমটমস অ্যানালাইসিসটা করে ফেলেছি। তাহলে হচ্ছে ডিসফেজিয়া নিয়ে যত ডিজিজ প্রেজেন্ট করতে পারে আমি হচ্ছে সবগুলোই হচ্ছে আপনি আমার হচ্ছে পড়া হয়ে গেছে। হ্যাঁ, সো এলসিসি তে মানে অনেক মানে ভালো করার ওয়ে হচ্ছে এটা, ওরা আপনাকে দেখবে যে আপনার যে প্রম্পট যেটা নিয়ে ওয়াকিং ডিফিকাল্টি যে যে কারণে হতে পারে, হ্যাঁ আপনি সবগুলো কারণ এক্সক্লুড করেছেন কিনা। হ্যাঁ, এটা কিন্তু আপনার এটাই হচ্ছে এলসিসি তে হচ্ছে আপনার হিস্ট্রিতে দেখবে। ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন, আমি যদি বলি এখন এক্সাম দিনের প্রিপারেশনটা যদি বলি, এক্সাম দিনের মেইন প্রিপারেশনটা হচ্ছে একটু খাওয়া দাওয়া করে যতটুকু সম্ভব আর কি। হ্যাঁ, এরকম একটা পরীক্ষার দিন আমি জানি না কতটুকু খাওয়া যায়, যতটুকু সম্ভব খাওয়া দাওয়া করে ডিউ টাইমে পরীক্ষার হলে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এবং যারা দেশের বাইরে পরীক্ষা দেয় আপনার জন্য তো আরো বেশি ডিফিকাল্ট, চেষ্টা করবেন দুদিন আগে অ্যাটলিস্ট হচ্ছে আপনি ভ্যানুর আশেপাশে যেতে আপনি একটা হোটেল নিয়ে আপনি স্টে করতে পারেন। হ্যাঁ, পরীক্ষার দিন যত বেশি সম্ভব রিল্যাক্স থাকা যায়। হ্যাঁ, এটা মেইনলি পরীক্ষা হবে আপনার নার্ভে, নট অ্যাবাউট নলেজ। হ্যাঁ, আপনি যদি নার্ভ ঠিক রাখতে পারেন আপনার সবকিছু নর্মাল হয়ে যাবে। ঠিক আছে। আহ এরপর হচ্ছে এক্সাম এক্সামে গিয়ে যেটা মেইন আমার ইয়া ছিল যে আমি যে স্টেশন যেখানে শেষ সেটা সেখানেই শেষ। আমার স্টেশন ভালো হোক খারাপ হোক যাই হোক আমি এটা ক্যারি করে অন্য স্টেশনে নিয়ে যাব। এটাই হচ্ছে মেইন। হ্যাঁ, আপনার যদি একটা স্টেশন খারাপ হয় স্টিল ইউ ক্যান পাস, আপনার দুটো স্টেশন খারাপ হলো ইউ ক্যান স্টিল পাস। ঠিক আছে। সো কোন স্টেশন খারাপ হলে হুম এবং কে পাস করবে কে ফেল করবে, হ্যাঁ এটা না আসলে আগে থেকে ডিফাইন করা যায় না। হ্যাঁ, আমি আমার 156 স্কোর এসেছে আল্লাহ রহমতে, আমি শিওরই ছিলাম না যে আমি পাশ করবো। ঠিক আছে। তো অনেকে দেখবেন শিওর ছিল পাশ করবে কিন্তু পাশ করেনি। হ্যাঁ, স্পেস ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল এক্সাম। হ্যাঁ, আপনি আগে থেকে আসলে প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে। সো আপনি যেহেতু আপনি মক দিলে আপনি বুঝবেন যে আপনি একটা স্টেশন খারাপ করলেও আপনি পাস পসিবল, আপনি একটা ডায়াগনোসিস মিস করলেও পাস পসিবল। ঠিক আছে। সো যে স্টেশন যেখানে মিস হয়েছে ভুল হয়েছে ভালো হয়েছে যাই হয়েছে ওটা ওখানে রেখে স্টেশন থেকে বের হবেন। হ্যাঁ, আপনি যখন পরের স্টেশনে যাবেন পরের স্টেশনের এক্সাম সিকোয়েন্স গুলো লিস্ট মনে করেন যে আমি এটার পর এটা দেখবো এটার পর এটা দেখবো। হ্যাঁ, আপনি অসংখ্যবার প্র্যাকটিস করেছেন। হ্যাঁ, তারপরও করেন। হ্যাঁ, তারপরও করেন যে আমি এটার পর এটা দেখবো এটার পর এটা দেখবো। আমার ফিজিক্যাল এক্সামিনেশন 1 মার্কস কেটেছে কারণ আমি হচ্ছে অ্যাবডোমিনাল কেসে বেসাল ক্রেপিটেশন দেখিনি, অ্যাডিপিকেটের পেশেন্ট ছিল, বেসাল ক্রেপিটেশন দেখতে আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, এবং এটার জন্য আমার একজন একজন এক্সামিনার 1 মার্ক কেটেছে আরেকজন ফুল মার্কস দিয়েছে। ঠিক আছে। তো আমি স্বীকার করেছিলাম যে আমি সরি আই ফরগট টু চেক। সো দেখেন আমি নিজে নেফ্রোলজি রেসিডেন্ট। হ্যাঁ, আমি আইডিপিকেডি পেশেন্টের বেসাল ক্রেপিটেশন দেখতে ভুলে গিয়েছি। হ্যাঁ, সো বেটার যে আপনি অ্যাটলিস্ট সিকোয়েন্স গুলো মনে করার চেষ্টা করেন, আপনি কিভাবে প্রেজেন্ট করবেন সেটা মনে করার চেষ্টা করেন, একদম কিছু না বলে দোয়াদবি করেন বসে বসে। হ্যাঁ, কিন্তু আগের স্টেশনে কি হয়েছে সেটা পরের স্টেশনে ক্যারি করা যাবে না। এটা হচ্ছে এক্সাম দিনের মেইন একটা থিম, এটা করা যাবে না। ঠিক আছে।
এক্সামিনেশন করবেন, কন্টিনিউলি দাঁড়াবেন, যা ফাইন্ডিংস পেয়েছেন শুধু তাই বলবেন, সেটার উপর বেস্ট করে ডিডি বলবেন। যদি আপনার কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন হয় সেটা আপনি বলবেন না, হ্যাঁ, বেটার আপনি চুপ থাকেন, কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু বলতে যাবেন না, ঠিক আছে? এবং হচ্ছে পেশেন্টকে একটু ডিগনিটির সাথে, পেশেন্টকে একটু মানে এম্পাথেটিক ওয়েতে হচ্ছে ট্রিট করবেন, পেশেন্টের ওয়েলফেয়ারটা একটু খেয়াল রাখবেন, এই জিনিসগুলো ওনারা খুবই নোটিস করে, ঠিক আছে? এবং স্ট্রেস মানে কনফিডেন্স হচ্ছে, আমি অলওয়েজ বলি, এটা স্মল থিং দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্স। ওভার কনফিডেন্স, আন্ডার কনফিডেন্স দুইটাই খারাপ, হ্যাঁ। আন্ডার কনফিডেন্স হলে আপনি জানা জিনিস ভুল করবেন, ওভার কনফিডেন্স হলে হচ্ছে যে আপনি যেটা করবেন আপনি অনেকগুলো জিনিস মিস করে যাবেন, ঠিক আছে? সো জাস্ট কি বলবো, বি অন দ্য টাইম, যে টাইমে প্রেজেন্ট করছেন ওই ওই মোমেন্টের মধ্যে থাকেন, এবং পরীক্ষা হলে যখন যাবেন কোনো ন্যারো ভিশন নিয়ে যাবেন না। লাইক আমাকে মনে হয় আজকে হেপাটোস্প্লিনোমেগালি দিবে, আমাকে মনে হয় আজকে আউটিক স্টেনোসিসই দিবে, হ্যাঁ, এই ধরনের কোনো ন্যারো ভিশন নিয়ে যাবেন না, ব্রড একটা ভিশন নিয়ে যাবেন। এই সেন্টারে তো সবসময় এগুলো দেয়, এটাই মনে হয় দিবে, হ্যাঁ। তো এরকম নিয়ে যাবেন না, ঠিক আছে? একটা ব্রড স্পেকট্রাম অফ ভিশন নিয়ে যাবেন, তাহলে হচ্ছে আপনার জন্য পরীক্ষা দেওয়াটা ইজি হবে, ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে আহ আর যদি বলে থাকি, আর যদি ওভারঅল যদি আমরা সামারাইজ করি, তাহলে হচ্ছে পেসেস এর জন্য মেইনলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার একজন ভালো রিডিং পার্টনার দরকার, ভালো খারাপ যেটাই হোক আপনার একজন পার্টনার দরকার। আপনার একজন আরেকজনকে হেল্প করবেন, প্র্যাকটিস করবেন অ্যাজ মাচ এস পসিবল, ঠিক আছে? এরপর হচ্ছে আহ বললামই তো, প্র্যাকটিস 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 এন্ড প্র্যাকটিস, ঠিক আছে? যত বেশি এখানে হচ্ছে আপনার লাইব্রেরিতে বসে পড়ার পরীক্ষা না এটা, বাসায় বসে পড়ার পরীক্ষা না এটা, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের পরীক্ষা। আপনি হসপিটালে ব্যাক সাইডে প্র্যাকটিস করবেন, বাসায় এসে আপনার যে রিডিং পার্টনার তার সাথে আপনি অনলাইনে হোক ফোনে হোক আপনি কমিউনিকেশন এলসিসির যে হিস্ট্রি সেগুলো বলা প্র্যাকটিস করবেন। চেষ্টা করবেন যে সপ্তাহে অ্যাটলিস্ট একদিন অল সবগুলো সিস্টেম, আপনি তো প্রতিদিন বাইরে মানে হসপিটালে প্র্যাকটিস করবে, তারপর একদিন একটু চেষ্টা করবেন বাসায় সবগুলো এক্সামিনেশন একটু করতে। এর মধ্যে নিউরোলজি ডিডি সেট করতে করাটা একটু ডিফিকাল্ট, অ্যাবডোমেনের ডিডি সেট করা সবচেয়ে ডিফিকাল্ট, হ্যাঁ। কোনটা থাকলে কোনটা বলবেন, কোনটা থাকলে কোনটা বলবেন না, হ্যাঁ। আমি যেহেতু শর্ট কেস একটু উইক ছিলাম, আমি এই জিনিসটার উপর এক্সটেন্সিভ আমার হচ্ছে আমার আমি মানে ফোকাস করেছি, হ্যাঁ, যাতে আমার, আমি জানি যে আমি গেলে এখানে যাব, সো আমার মেইন ফোকাস ছিল হচ্ছে এখানে, যে আমি যাতে শর্ট কেসে ডিডি ভুল না করে, আমি যাতে শর্ট কেসে ফাইন্ডিংস ভুল না করি, ঠিক আছে? তো আমি সেজন্য আমি ডিডি গুলো এমন ভাবে গুছিয়ে ফেলেছিলাম যে, বা আমার নিউরোলজির ক্ষেত্রে এবং হচ্ছে অ্যাবডোমেনের ক্ষেত্রে, যে আমার এরপর হচ্ছে কোনটা থাকলে কোনটা বলা যাবে, কোনটা থাকলে কোনটা এক্সক্লুড হয়ে যাবে, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এত সুন্দর আমি গুছিয়ে ফেলেছিলাম, যার কারণে হচ্ছে আমার শর্ট কেসে হচ্ছে আহ, যেহেতু কয়েকটা মক আমি দিয়েছিলাম, সো কনফিডেন্স গ্রো করেছিল, হ্যাঁ। সো আমি নিজেই জানতাম যে আমার কোন জায়গায় মার্কস কাটা যেতে পারে, হ্যাঁ। সো কিছু জিনিস হিউম্যান এরর হবে, সেগুলো বাদ দিলে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন আপনার জন্য পাশ করা পসিবল। তো সেটার জন্য দরকার হচ্ছে কি, একটা গাইডলাইন, কিছু হচ্ছে ম্যাটেরিয়ালস, এই যে ম্যাটেরিয়ালস গুলো আমরা পড়বো, আপনার একটা রিডিং পার্টনার, এবং অনেক সময় এটাও হয় যে আপনি হয়তো আপনি কোনো ফিক্সড রিডিং পার্টনার পাবেন না, যাকেই পান যতক্ষণ সময়ের জন্য পান আপনি ততক্ষণ প্র্যাকটিস করেন, এটাও আপনার জন্য লাভ, ঠিক আছে? এরপর হচ্ছে আহ লাক, উপরওয়ালার দোয়া, উপরওয়ালার রহমত, এবং হচ্ছে আপনার আশেপাশের মানুষজনের দোয়া। সো ওভারঅল বেসিস ইজ এ ভেরি ডুয়েবল এক্সাম। এবং আমি যদি এটার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা আমি হিসাব করি, তাহলে আমি যদি বলবো, আমি যদি ফেলও করতাম, হ্যাঁ, আমার যে ক্লিনিক্যাল এক্সপোজারটা হয়েছে, আমি যতগুলো পেশেন্ট আমি দেখেছি, আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সবাইকে সুস্থ করে দিক, এবং আমি যদি হিসাব করি আর কি, যে আমার ওভারঅল মেডিকেল লাইফের যে ক্লিনিক্যাল এক্সপোজার এন্ড দ্য এক্সপোজার আই গট ফর দ্য পেসেস ইজ আনপ্যারালড। আমি যদি ফেলও করতাম, আমার যে ক্লিনিক্যাল এক্সপোজারটা হয়েছে, আমার যে ক্লিনিক্যাল আমি যে নলেজটা আমার আমার ডেভেলপ করেছে, হ্যাঁ, এটা এটার এটা এটার জন্য যদি আমি ফেলও করতাম, ইট ওয়াজ ওর্দি। আমি এটাই বলবো যে ইট ওয়াজ ওর্দি। আর আরেকটা জিনিস হচ্ছে সেন্টার বেসড, হ্যাঁ, কিছু কিছু সেন্টার আসলে খারাপ, এটা আসলে আমি অস্বীকার করব না, কিছু কিছু সেন্টার আসলে খারাপ। এরকম খুব কম সেন্টার আছে, এক দুইটা সেন্টার, যেমন লাস্টলি নেপাল ডাইজাস্ট্রাস রেজাল্ট হয়েছে, হ্যাঁ। সো এবং ঢাকা সেন্টার আমি অনেক বেশি নেগেটিভ কথা শুনেছি,
যে ঢাকা সেন্টারে এই সমস্যা, আমাদের স্যাররা পরীক্ষা নেয়, এ করে সে করে হ্যান ত্যান। আমি যদি ফেলও করতাম, আমি আবারও যদি আমি চয়েস দিতাম, আমি ঢাকা 1 নম্বরে দিতাম। কারণ আমার কাছে মনে হয়েছে যে আহ মানে একটা এক্সাম সেন্টার যেরকম হওয়া উচিত, এক্সামের কেস যেরকম হওয়া উচিত, এক্স্যাক্টলি সেরকম। মানে আই ওয়াজ মোর দেন এনাফ স্যাটিসফাইড উইথ দ্য সেন্টার। হ্যাঁ, যদি আমি ফেল করতাম, এটা ছিল সম্পূর্ণ আমার কারণে আমি ফেল করতাম, নট বিকজ অফ সেন্টার, নট বিকজ অফ এক্সামিং। সো আর একটা জিনিস হচ্ছে, যে এই জায়গাগুলোতে হচ্ছে কমন কেস দেয়, হ্যাঁ, সেখানে ফেলের চান্স সবসময় বেশি থাকে। দিস ইজ ট্রু। আপনি যখন বিভিন্ন এক্সামের হলের ভেতরে থাকবেন, হ্যাঁ, ধরেন অন্য কেউ পরীক্ষা দিচ্ছে, আপনি হয়তো এক্সাম হলের ভেতরে আছেন, হ্যাঁ, বিশেষ করে যেমন বিভিন্ন ধরনের এক্সাম গুলো হয় না, আপনি হয়তো স্যারদের সাথে আছেন আর কি, তখন আপনি বুঝতে পারবেন যেখানে কেস জানা থাকে সেখানে ফেলের হার বেশি থাকে, যেখানে কেস কমন সেখানে স্যাররা চায় আপনি পারফেকশনিস্ট লেভেলে পারফর্ম করবেন। তো একটু এদিক সেদিক হলে, অথবা স্যাররা যদি একটু এদিক সেদিক যায়, তাহলে কি হয়, আপনি যখন কেস মোটামুটি কমন কেস, হ্যাঁ আমাকে এটা এটা দিতে পারে এরকমটা ন্যারো ভিশন নিয়ে ঢুকবেন, আপনার কিন্তু ভিশন এর চেয়ে ব্রড হবে না। সো ফেল করার চান্স বেশি থাকে। ঠিক আছে, সো এটাও একটু মাথায় রাখবেন। আর হোয়াট এভার দ্য সেন্টার, আপনার যদি প্রিপারেশন আসলে সলিড হয় এবং লাক যদি ফেভার করে, আপনি ডেফিনেটলি পাশ করে আসতে পারবেন। হ্যাঁ, সো এই হচ্ছে আজকের ওভারঅল সামারি, মানে আমাদের আজকের ডিসকাশনের। সো মানে উদ্দেশ্য হচ্ছে এটাই, যে পেসেস নিয়ে হচ্ছে আমার নিজের হচ্ছে মানে বুঝতে অনেক সময় লেগেছে, হ্যাঁ, যে আসলে আলসিসিটি এরকম হয়, কমিউনিকেশনটা এমন হয়। হ্যাঁ, আমার নিজে হচ্ছে অনেক ধাক্কা খেয়ে, অনেক ধরেন প্র্যাকটিস করতে করতে বা অনেক ইয়া করে আমি হয়তো জিনিসটা বুঝতে পেরেছি। শুরুতে যদি আমি জিনিসটা ধরতে পারতাম, তাহলে হয়তো আমার এত কষ্ট হতো না। হ্যাঁ, আর যেহেতু অনেক কষ্ট করতে হয়, আপনার ফিজিক্যাল ফিজিক্যাল হার্ডওয়ার্কটা অনেক বেশি হবে, অনেক সেন্টারে যেতে হবে, অনেকগুলো কেস দেখতে হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে, শুরুর দিকে গিয়ে হয়তো পড়তে একটু বিরক্তিকর লাগতে পারে, হ্যাঁ, কিন্তু হচ্ছে আপনি যখন পড়ার ফ্লোর মধ্যে ঢুকে যাবেন না, আপনি পেসেস পড়তে ইন্টারেস্টেড ফিল হবেন। হ্যাঁ, আপনার ভালো লাগবে এই জিনিসগুলো পড়তে। হ্যাঁ, সো সেশন শেষ করার আগে শুধু এটাই বলবো যে পেসেস এ ভ্যারি ডুয়েবল এক্সাম, এবং এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার একজন রিডিং পার্টনার, appropriate materials, and regular practice. And at the exam day, just be confident on yourself, believe on yourself. তাহলে দেখবেন যে পাশ ইনশাল্লাহ হয়ে যাবে। সো আরো যদি কারো কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু কোয়েরি থাকে, জেনেসিস এর আমাকে জানাবেন, বা জেনেসিস এর যে আউটলায়ার আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব জিনিসটাকে ইজি করা যায়। হ্যাঁ, যে মানে আসলে যেটা হয় কি, মানে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আর কি, হ্যাঁ, পিসিএস ইজ এ ভেরি এক্সপেন্সিভ এক্সাম। হ্যাঁ, আপনার অনেকগুলো টাকা খরচ হবে, আবার প্রিপারেশন নিতে গিয়েও হচ্ছে অনেক মানে আপনার ধরেন জিনিসটা ধরতে অনেক সময় লেগে গেল। হ্যাঁ, তো কেউ যদি জিনিসটাকে একটু সহজ করে দেয়, হ্যাঁ, বা মানে অলরেডি একটা বার্ডেনের উপর যদি আরেকটা বার্ডেন ক্রিয়েট না করে সে বার্ডেনটাকে একটু কমানো যদি যায়, আমার কাছে মনে হয় যে মানে আমি এটাকে প্রেফার করি আর কি। হ্যাঁ, তো আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। সেশন থেকে যদি কারো একটু উপকার হয়, সেটা আমাদের ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেশন এখানেই শেষ করবো। আসসালামু আলাইকুম।